ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, দীর্ঘ 30 বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রী আমার বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরাও করবে। আজকে আমি তোমাদের মাধ্যমিক বাংলা ব্যাকরণের একটা বিশেষ বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকেই বলেছো বাক্য বাচ্য পরিবর্তনে কিছু নিয়ম। শরীরটা একটু খারাপ, গলাটা ভালো নেই, তবু চেষ্টা করছি তোমাদের অনুরোধে আজকের ব্যাকরণ ক্লাস মাধ্যমিক বাক্য বাচ্য পরিবর্তন। আশা করি আজকের তোমরা এই ক্লাসটা করলেই তোমরা যারা এখনো কিছু শেখনি মাধ্যমিকে, তারাও কিন্তু পরীক্ষায় পুরো ব্যাকরণ নাম্বারটা হাতের মুঠোয় আনতে পারবেই। এবং যারা দশম শ্রেণী উঠেছ তাদের জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা বাক্য ও বাচ্য পরিবর্তন। তাই একটাই কথা বলতে চাই, প্রতিদিনের মতো যারা আমার চ্যানেলের সদস্য হয়েছ তাদেরকে মোস্ট ওয়েলকাম। এখনো যারা আমার সদস্য হওনি তাদেরকে অবশ্যই বলছি যে সাবস্ক্রাইব করো, বেল আইকন অল ক্লিক করো, লাইক এবং কমেন্ট করতে ভুলে যেও না। যাই হোক, আজকে শুরু করছি তোমাদের ব্যাকরণের ক্লাস বাক্য ও বাচ্য পরিবর্তন। দেখো, এই ক্লাসটি করলে তোমরা জেনে যাবে মাধ্যমিকে কি কি প্রশ্ন আসে, কেমন করে হয়, ডিটেলস। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হয় না। টেস্ট পেপার থেকেও তোমরা কিন্তু সব কম পাবে, মাধ্যমিক তো পাবেই। এত বছর ধরে যে বোর্ডের মডিউল প্রশ্ন এবং সালের প্রশ্ন সব কিন্তু যে বেস করে হচ্ছে, আজকে কিন্তু সেই ক্লাসটাই নেবো। এই ক্লাসটা করলে তোমাদের সমস্ত ডাউট একদম শেষ হয়ে যাবে। যাই হোক, আজকে আসছি তোমার বাক্য ও বাচ্য পরিবর্তন। প্রথমে আসছি, দেখো তোমাদের ব্যাকরণের 3টে বিষয়: কারক, বিভক্তি, সমাস আর বাক্য বাচ্য। এই বাক্য বাচ্যকে আমি একটাই অধ্যায় ধরছি। বাক্য বাচ্যের মধ্যে প্রথমে আমি আসছি বাচ্য নিয়ে। বাচ্য বলতে কটা ভাগ? 4টে ভাগ: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। আগে তোমরা এই 4টা বাচ্য জেনে নিও যদি জানা না থাকে: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। প্রথমে তোমাদের ব্যাকরণের 10টা প্রশ্ন থাকে, 8টা করতে হয় এসে কিউ, বাকি এমসিকিউ থাকেই। সেখানে কিন্তু এইখান থেকে প্রশ্ন দেয়। ধরো কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তার অর্থ প্রধান এবং কর্তা যে বাচ্চে কর্তা প্রধান, ছোট্ট করে বললে হবে যে বাচ্চে কর্তার অর্থ প্রধান। ঠিক আছে, এটা বললেই তোমার কাছে বাচ্চের ভাগ চলে আসছে। বা কর্তা ক্রিয়ার অনুগামী হয়, ঠিক আছে, এবং কর্তা ক্রিয়ার অনুগামী হয়। কর্তা ক্রিয়ার অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে। তাহলে কি বললাম? যে বাচ্চে কর্তার অর্থ প্রধান এবং কর্তা ক্রিয়ার অনুগামী হয় তাকে বলে কর্তৃবাচ্য। যেমন ধরো, রাম ভাত খায়। এই খাওয়া ক্রিয়াটির প্রধান অর্থ রাম, তাই রাম এখানে কর্তৃবাচ্য। কর্ম হচ্ছে কি হবে? যে বাচ্চে কর্মের অর্থ প্রধান, যে বাচ্চে কর্মের অর্থ প্রধান এবং কর্ম ক্রিয়ার অনুগামী হয়, কর্ম ক্রিয়ার অনুগামী হয় তাকে কর্মবাচ্য বলে। যেমন সূর্যের দ্বারা আলো প্রদীত হয়। তাহলে সূর্যের দ্বারা আলো প্রদীত হয়, এখানে সূর্যেরটা হচ্ছে কর্মকারক। ভাব বাচ্চে কি হবে? যে বাচ্চে ক্রিয়ার অর্থ প্রধান হয় তাকে ভাববাচ্য বলে। যেমন
সূর্যের ওঠা হয়। আর কর্মকর্তৃবাচ্য, এটাই তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটি পরীক্ষা আসে। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? আর এগুলো পরিবর্তনের নিয়ম আমি আজকে শিখিয়ে দেবো। তাহলে কর্মকর্তৃবাচ্য কাকে কাকে বলে? যে বাচ্চে কর্তা থাকে না, যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তার ভূমিকা পালন করছে বলে মনে হয়, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঘন্টা বাজে, এখানে ঘন্টা। তাহলে এর মধ্যে এইটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই চারটা হলো বাচ্চের ভাগ। তার কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তার অর্থ প্রধান, খুব সহজ, এবং কর্তা ক্রিয়ার অনুগামী হয়। যেমন রাম ভাত খায়, রাম এখানে কর্তা। কর্মবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্মের অর্থ প্রধান এবং কর্ম ক্রিয়ার অনুগামী হয়, তাকে বলা হয় কর্মবাচ্য। যেমন সূর্যের দ্বারা আলো পতিত হয়। ভাববাচ্য কাকে বলে? যে বাচ্চে ক্রিয়ার অর্থ প্রধান, তাকে ভাববাচ্য বলে। সূর্যের ওঠা হয়। আর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তা থাকে না এবং কর্মই কর্তার ভূমিকা পালন করছে বলে মনে হয়, তাকে বলা হয় ঘন্টা বাজে। দেখো ঘন্টা বাজে, কর্তা নেই, কিন্তু কেউ তো বাজাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে আমি ঘন্টা বাজে। ঘন্টা কি নিজের থেকে বাজবে? নিশ্চয় না। কেউ ঘন্টা বাজাচ্ছে, সেই কিন্তু নেই, তার কর্তা নেই, মনে হচ্ছে কর্ম, হ্যাঁ কর্ম এখানে কর্তার ভূমিকা নিচ্ছে, মনে হচ্ছে ঘন্টায় যেন কর্তা, সে বাজাচ্ছে, তার ঘন্টা বাজে। তাহলে এখানে ঘন্টা কর্ম, কিন্তু কর্তা নেই বলে কর্মই কর্তার ভূমিকা নিয়েছে। শাঁখ বাজে, ঢাক বাজে, এই ধরনের প্রশ্নগুলো সব কিন্তু কর্মকর্তৃবাচ্য হবে। উদাহরণ চাই, ঢাক বাজে, কি হলো? তো কেউ তো ঢাক বাজায়। শাঁখ বাজে, শাঁখ তো নিজে বাজবে না, কেউ তো বাজায়, কর্তা থাকবে না। যদি কর্তা না থাকে, তার কর্মই কর্তার ভূমিকা পালন করছে বলে মনে হয়, তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। উদাহরণটা বুঝতে হবে, সংজ্ঞাটা বুঝতে হবে, তাহলে কিন্তু এই তিনটের মধ্যে পরীক্ষা আছে, হয় ঘন্টা বাজে, নয় শাঁখ বাজে, নয় ঢাক বাজে। এই তিনটে উদাহরণ পরীক্ষায় মাধ্যমিকে প্রায় আসে, এগুলো সব কিন্তু কর্মকর্তৃবাচ্য। তারা ভেবে দেখো, ঘন্টা বাজে, নিচে কেউ ঘন্টা বাজায়, শাঁখ বাজে, নিচে কেউ শাঁখ বাজায়, ঢাক বাজে, নিচে কেউ ঢাক বাজায়, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দেখো যে করছে কাজটা সে কিন্তু নেই, তার কর্তা নেই, কর্মই কর্তার ভূমিকা নিচ্ছে বলে এটা কর্মকর্তৃবাচ্য। আশা করি তোমরা কর্মকর্তৃবাচ্য কাকে বলুন কেন হচ্ছে বুঝতে পেরেছ। এবার নিয়ম, পরিবর্তনের নিয়ম। তোমাদের এখানে প্রশ্ন হয় এমসিকিউতে, পরিবর্তন যদি করতে হয় কিভাবে করবে। তাহলে আমরা একটা বাচ্চ থেকে একটা বাচ্চা পরিবর্তন, এটা এমসিকিউ প্রশ্ন হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং উত্তর দেওয়া থাকে, গুলিয়ে যায়, বা এসিকিউ থাকতে পারে, কিন্তু কিভাবে করবে দেখো। তাহলে আমি বলছি যে সূর্য আলো প্রদান করে, একবারে প্র্যাকটিসের মধ্যে যাও, শিখে যাবে খুব সহজে। সূর্য আলো প্রদান করে, এটা প্রশ্ন কর্তৃবাচ্যে আছে, একে আমি কর্মবাচ্যে করব। নিয়ম লেখো। তাহলে আমি কি করছি, কর্তৃবাচ্য থেকে, এটা কি আছে কর্তৃবাচ্য, ব্র্যাকেটে কর্মবাচ্য। তার কর্তৃবাচ্য দিয়ে কর্মবাচ্যের রূপান্তর কি হতে হবে? প্রথমে কর্তার সাথে, তার কি নিয়ম, নিয়মটা কি? তাহলে এই যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করবে, কিভাবে করবে দেখো। প্রথমে দেখো, এক নম্বর নিয়ম হচ্ছে কর্তার পাশে র বা এর যোগ করো, যেটি ভাল লাগবে। এক নম্বর কর্তার পাশে র বা এর যোগ করো। দু নম্বর কর্তার পরে, ঠিক আছে, কি লিখবে? হয় দ্বারা, কিংবা দিয়া, কিংবা কর্তৃক, এই তিনটের মধ্যে লিখবে। আর 3 নম্বর ক্রিয়াপদের পদান্তর বা পদ পরিবর্তন পদান্তর করবে। আর 4 নম্বর একই ভাষা রাখতে হবে, সাধু চলিত একই ভাষা রাখতে হবে, সাধু চলিত একই ভাষায় রাখতে হবে। এটা কিন্তু সব বাচ্য পরিবর্তনের জন্য,
বাক্য পরিবর্তনের জন্য। এই প্রশ্নটি সাধু হয়, উত্তরটি সাধুই হবে, এই চলিত হয় চলিত হবে, নচেত গুরুচণ্ডারী দোষ ঘটে, তোমাকে পুরো মার্কস কেটে দেবে। তাহলে এই চারটার মধ্যে প্রথম নিয়ম দেখো যে কর্তৃবাচ্যে কর্তার পাশে র বা এর যোগ করবো। তাহলে প্রথমে সূর্য কর্তা, তারপর সাথে র যোগ করলে কি হয়, সূর্য প্লাস এর সমান সূর্যের, নাকি? তা সূর্যের সঙ্গে যদি এর যোগ করি এর, তাহলে সূর্য প্লাস এর সমান সূর্যের। এবার কি বলেছি, দ্বারা দিয়ে কর্তৃক যোগ করতে হবে। তা সূর্যের দ্বারা করলাম, কর্তার পারে কি করব, দ্বারা দিয়ে যোগ করো, সূর্যের দ্বারা। এবার আলো লিখলাম, তারপরে ক্রিয়াপদ কি আছে, প্রধান। প্রধান তো 3 নম্বর নিয়মটা কি, যে পদ পরিবর্তন করো। তা প্রধান থেকে প্রদিত, প্রদিত, আর করাটা হওয়া, হ্যাঁ সবসময় করাকে হয়। তা সূর্যের দ্বারা এমনি পরিবর্তন হয়ে যায়, সূর্যের দ্বারা আলো প্রদিত, করে বলবো না হয়, তা সূর্যের দ্বারা আলো প্রদিত হয়। তুমি এমনি কর্তার সঙ্গে র বা এর যোগ করো, তারপরে দ্বারা দিয়ে যোগ করো, তারপরে ক্রিয়াপদ যদি পদান্তর করা যায় তবে করবে, না করলেও চলে, তাহলে বাক্যটা অটোমেটিক চেঞ্জ হবে। তা সূর্যের দ্বারা আলো প্রদিত হয়। নিয়ম কি কি ফল হলো, যে কর্তার সঙ্গে আমি 1 নম্বরে র বা এর যোগ করবো, এর যোগ করেছি, তারপরে দ্বারা দিয়ে কর্তৃক 2 নম্বর নিয়ম যোগ করেছি, 3 নম্বর নিয়ম কি বলেছি, যে পদান্তর করো, এখানে ক্রিয়াপদ পদ প্রদান, একে পদান্তর করলে প্রদিত, আর এর করা থেকে হওয়া, ডু থেকে বি ভার্ব, ইংলিশে বলি ভয়েস চেঞ্জের মতো। তাহলে এখানে অবশ্যই পরিবর্তন হলো করা থেকে হওয়া, ঠিক আছে, করা থেকে হওয়া হয়, মানে করে থেকে হয়, এটা এমনি অটোমেটিক চেঞ্জ হবে, এটা কোনো সমস্যা নেই। শুধু এই 3টে নিয়ম ফলো করো, 1, 2 আর 3। যে 1 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে র বা এর যোগ করো আর দ্বারা দিয়ে কর্তৃক করে দাও, তো বাক্যটা অটোমেটিক চেঞ্জ হয়। দুটো নিয়ম করলেই হবে, যে সূর্যের সঙ্গে র বা এর যোগ করলে সূর্যের, আর 2 নম্বর নিয়ম কি বলেছে, দ্বারা যোগ করো, তা সূর্যের দ্বারা আলো প্রদিত হয়, ঠিক আছে। এটা তাহলে হয়ে গেল তোমার কর্মবাচ্য পরিবর্তন নিয়ম। তাহলে একটা প্রশ্ন করলাম। 2 নম্বর দেখো, যে মহাজনকে সুদ দিতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু মহাজনকে সুদ দিতে হয়। আমি এমন প্রশ্নগুলো করাচ্ছি যা মাধ্যমিক খুব গুরুত্বপূর্ণ। মহাজন সুদ দিতে হয়, এটা যদি কর্তৃবাচ্যে করি, কর্তৃবাচ্যে আছে, এটা কর্মবাচ্য। যদি এটা আমি ভাববাচ্যে আছে, যদি এটাকে আমি কর্তৃবাচ্য আনি, তাহলে কি করতে হবে, যে কর্তার সঙ্গে র বা এর বা কে যেগুলো আছে নির্দেশক, তাকে তুলতে হবে। তাহলে আমি এখানে কি করব, মহাজনকে এটা তুলে দিই, এই কেটা বাদ দিলে কি হবে, যে মহাজন, মহাজন, তাহলে বিভক্তি তুলে দেবে কর্তার সঙ্গে। তাহলে আমার এই নিয়মটা কি বলেছি, কর্মবাচ্যের পরিবর্তন নিয়ম কি, 1 নম্বরে কর্তার পাশে বিভক্তি তুলতে হবে, তাহলে এখানে বিভক্তি কে আছে, তাহলে মহাজনকে এই কেটা তুলবো, তাহলে মহাজন, তাহলে মহাজনকে বিভক্তি কি আছে, কে আছে। তাহলে প্রথম নিয়ম কি বললাম, যে বিভক্তি তুলে দাও, তাহলে মহাজনকে কে তুললে মহাজন। এবারে সুদ, মহাজন সুদ, কর্মের প্রাধান্য, তাহলে মহাজন কর্তা হয়ে গেল, মহাজনকে সুদ দিতে হয়, তাহলে মহাজন নিজেই সুদ নেবে, তাহলে মহাজন সুদ আদায় করে, মহাজন সুদ আদায় করে। তাহলে এখানে হয় থেকে করে থেকে হয় থেকে করে, পরিবর্তন এটা। তাহলে মহাজনকে সুদ দিতে হয়, তাহলে মহাজন সুদ আদায় করে, কি করলে, শুধুমাত্র বিভক্তি তুললেই দেখবে বাক্যটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে মহাজনকে কে বিভক্তি তুলে দিলে, তাহলে মহাজন সুদ আদায় করে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এখানে মহাজনের গুরুত্ব দিলেন। আচ্ছা নেক্সট দেখো, তাহলে আমি কর্মবাচ্য নিয়ম বললাম, যে দ্বারা দেয়া কর্তৃক যদি কোনো থাকে সেটা তুলতে হবে, যদি কর্তার পাশে র বা এর থাকে বাদ দিতে হবে, এবং কর্তার গুরুত্ব দিলেই তোমার কিন্তু কর্তৃবাচ্য নিয়ম হয়ে যাবে। হয়ে গেল তোমার বিষয় দুটো। তারপর দেখো, ভাববাচ্য, ভাববাচ্যে কিভাবে করবে, ভাববাচ্যে ক্রিয়ার গুরুত্ব, তবুও ভাববাচ্যে বেশিরভাগ ক্ষেত্রে হোক যে ক্রিয়াপদ থাকে সেটা কিন্তু হয় থাকলে হোক করবে, হয় থাকলে হোক করবে সবসময়, আর কর্তার সঙ্গে, কর্তার পরে র বা এর, কর্তার পর র বা এর যোগ করবে, এবং র বা এর যোগ করবে, এবং ভাবের গুরুত্ব থাকবে, ক্রিয়ার গুরুত্ব থাকবে। যেমন ধরো বললাম যে একটা গান করুন, এটা কর্তৃবাচ্যে কি বলবে, একটা হোক দিয়ে করো,
হোক দিয়ে করে দাও একটা, দেখো তো সবাই পারবে, একটা গান করা হোক, ঠিক আছে। এই হোক দিয়ে হয়, একটা গান করুন, কি বলবো, একটা গান করা হোক, একটু হাসুন, একটু হাসা হোক, খান খাওয়া হোক। এই এই বিষয়গুলোকে ভাব বাচ্চে, যাকে আমি তুমি আপনি আপনি কিছুই বলতে পারি না তাকে হোক দিয়ে বলি, এরকম সম্পর্ক মাঝে মাঝে এসে যায়। এটা ভাব বাচ্চের একটা প্রধান নিয়ম। আর এছাড়াও তোমরা সে খেলে, সে খেলে, এই ধরনের প্রশ্নে সেটাকে রক যোগ করলে কি হবে, সে প্লাস র সমান তার, তার, সেটা র যোগ করছো, র বা এর আনতে হবে, তার খেলা আর হয়, এটা ক্রিয়াপদ আনতে হবে, কারণ ভাব বাচ্চে ক্রিয়াপদ না থাকলে আনতে হবে। সে খেলে সমাবেয় ক্রিয়া, তার খেলা হয়, ঠিক আছে। তাহলে এগুলো ভাব বাচ্চের কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্চ হয়ে গেল। আর এই দুটো নিয়ম, একটা হোক দিয়ে হয় আর একটা কর্তাছে র বা এর যোগ করে হয় করলেই হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের ভাব বাচ্চ কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্চে বললাম। তারপরে আসছে তোমাদের কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য, কর্ম কর্তৃবাচ্য, এই নিয়ে একটা প্রশ্ন হয় যে কোন বাচ্চের পরিবর্তন হয় না, ঠিক আছে। তাই এটা প্রশ্ন হয় যে কোন বাচ্চের পরিবর্তন হয় না, এটাই উত্তর, যে কর্ম কর্তৃবাচ্যের পরিবর্তন হয় না। তবে উদাহরণ থাকতে পারে, দিয়ে বলতে পারে কোন বাচ্চা, এমসিকিউতে। যেমন ধরো এই যে বললাম যে ঘন্টা বাজায়, শাক বাজায়, ঢাক বাজায়, এগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না, এগুলো বলতে হবে কর্ম কর্তৃবাচ্য। তাহলে পরিবর্তনের তিনটি নিয়ম, কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। আর কর্ম কর্তৃবাচ্য পরিবর্তন যায় না, শুধু সংজ্ঞাটা বলবে, যে বাচ্চার কর্তা থাকে না, কর্মই কর্তার ভূমিকা নেয়, তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। যেমন ঘন্টা বাজে, আর প্রশ্ন হয় কোন বাচ্চার পরিবর্তন হয় না, উত্তর বলবে কর্ম কর্তৃবাচ্য। এই তো তোমাদের বাচ্চ পরিবর্তন এবং নিয়মগুলো তোমাদের বললাম। এছাড়াও যদি বাচ্চ পরিবর্তন আরো ডিটেলস তোমাদের মানে শিখতে হয়, তা নিশ্চিতভাবে আমাদের আরো ডিটেলস ক্লাস আছে, তোমরা অনলাইনেও আমরা ক্লাস করাই, নিশ্চিতভাবে তোমরা আমাদের কাছে যোগাযোগ করো। এইটুকু বুঝতে পারলে কিনা বলো, এর উপরে অনেক ডিটেলস আলোচনা, সামনে মাধ্যমিক পরীক্ষা দ্রুত এগিয়ে যেতে চাই, শুধু এইগুলোর মধ্যে এইটা ভালো করে করো, এটা পরীক্ষা আসবে। কর্ম কর্তৃবাচ্য এবং কর্ম কর্তৃবাচ্যের পরিবর্তনটাও, এবং এগুলো কিভাবে পরিবর্তন হয় তার থেকেও নিয়মগুলো ফলো করো, তোমার বাচ্চ থেকে কিন্তু অবশ্যই ঠিক নাম্বার পাবে। এবার আসছি তোমাদের কাছে, দেখো তাহলে বাচ্চ বললাম। এবার তোমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন, বাক্য পরিবর্তনের সহজ বিষয়গুলো শিখে নাও। কি কি পরীক্ষায় মাধ্যমিকে আসছে বা আসবে ভালো করে জেনে নাও। প্রথমেই তোমাদের কাছে যেটা বিষয় সেটা হচ্ছে বাক্যের দুটো দিক আছে, একটা গঠনগত দিক, একটা অর্থগত দিক। তাহলে একটা গঠনগত দিক, তাহলে প্রশ্ন হয় যে বাক্যের গঠনগত দিক থেকে কটি ভাগ করা যায়, এটি হয়। তার একটি গঠনগত তিনটি, তাহলে বাক্যের বাক্যের গঠনগত কটি ভাগ, বাক্যের গঠনগত ভাগ কটি, উত্তর হবে তিনটি। এটি কিন্তু একটি প্রশ্ন হয় যে বাক্যের গঠনগত দিক, গঠনগত দিক থেকে কটি ভাগ করা যায়, উত্তর হবে তিনটি, তিনটি ভাগ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে গঠনগত দিক থেকে বাক্য কটি ভাগ করা যায়, উত্তর তিনটি। এক নম্বরে সরল বাক্য, সংজ্ঞা হতে পারে যে বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যে বাক্যের একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। সংজ্ঞা আসতে পারে এবং পরিবর্তন আসতে পারে, যেমন দেখো চলন্ত গাড়িতে উঠতে যেও না, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, এরকম একটা বাক্যকে ছোট করে প্রকাশ করতে পারি, চলন্ত গাড়িতে উঠতে যেও না। একটি উদ্দেশ্য একটি বিধেয় একটি ক্রিয়াপদ আছে, অর্থাৎ খুব ছোট করে বাক্য বললেই সেটাকে আমরা বলছি সরল বাক্য। 2 নম্বর হচ্ছে কি
জটিল বাক্য, জটিল বাক্য। জটিল বাক্য তা যে বাক্যের একটি প্রধান খণ্ড আর একটি অপ্রধান খণ্ড থাকে, যে বাক্যের দুটি পরিপূরক অংশ থাকে তাকে জটিল বাক্য বলা হয়। দুটো বিষয় শেখো, যে যে বাক্যের একটি প্রধান ও একটি অপ্রধান অংশ থাকে তাকে জটিল বাক্য বলে। আরো সহজ করে বলছি, দুটি শেখার জন্য, দুটি পরিপূরক শব্দজোড় দিয়ে বাক্য তৈরি হলে জটিল বাক্য বলে। জটিল বাক্য বলে। পরিপূরক শব্দজোড় মানে কি? যদি তবে, যে সে, যখন তখন, এগুলো পরিপূরক, জোড়ায় জোড়া হয়। তোমার জানো, যে বললে সে, যদি বললে তবে, যখন বললে তখন, যদি তবে। যেমন তো বলছি, দেখো যে তুমি আসলে আমি যাব, যদি তুমি আসো, যদি তুমি আসো তবে আমি যাব, তুমি আসলে আমি যাব, এটা কেবল যদি তুমি আসো তবে আমি যাব। এই যদি তবে এটা কিন্তু পরিপূরক, যদির পাশে তবে আসবেই, কারণ এটা একটা শর্ত বুঝিয়েছে। কারণ অনেক সময় তোদের প্রশ্ন হয় যে একটি শর্ত সাপেক্ষ বাক্য বলো। শর্ত সাপেক্ষ বাক্য বাণী কিন্তু কি হবে? শর্ত সাপেক্ষ বাক্য মানে জটিল বাক্য, মনে রাখবে। তাহলে শর্ত সাপেক্ষ বাক্য বলে এটাই দেবে, যদি তুমি আসো তবে আমি যাব। এই যদি তবে দিয়ে শর্ত বোঝায়। যদি তবে কি এই শব্দ জোড় তোমার কাছে শর্ত বোঝাবে। তাই আবার দেখো, তুমি যখন যখন বর্ষাকাল, যখন বর্ষাকাল আসে তখন বৃষ্টি হয়, তখন বৃষ্টি হয়। তা এই যখন তখন তবে এটা পরিপূরক, যখন আর তখন। যখন তখন এটা কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। তাহলে সময় বোঝায় এরকম একটা বাক্য বলো, কি লিখবে? মুখস্থ, যখন বর্ষাকাল আসে তখন বৃষ্টি হয়। এই যখন তখন এটা কিন্তু তোমাকে কি বুঝিয়েছে? এটা তোমার সময় বুঝিয়েছে। তাহলে জটিল বাক্যের দুটো বড় ফর্ম হচ্ছে শর্ত সাপেক্ষ, তেমনি এটা হচ্ছে সময় সাপেক্ষ। এরকম অনেক কিন্তু যা, তা, যে, সে, এরকম যে কোনো শব্দজোড় আনতে পারলি তোমাকে জটিল বাক্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল জটিল বাক্যের নিয়মটা কি। 3 নম্বর হচ্ছে যে যৌগিক বাক্য। খুব সহজে কিভাবে শিখবে। আর দেখো একটা কথা, যে এখানে কিন্তু দুটি অসম্পূর্ণ, যদি তুমি আসো একটি অসম্পূর্ণ, তবে আমি যাব, এটি কিন্তু অসম্পূর্ণ। দুটি অসম্পূর্ণ বাক্যের মধ্যে কিন্তু শব্দজোড় রয়েছে। আর যৌগিক কিন্তু কি হবে? দুটি সম্পূর্ণ বাক্যের, দুটি সম্পূর্ণ বাক্যের মাঝে, দুটি সম্পূর্ণ বাক্যের মাঝে কি থাকে? একটি যৌগিক অব্যয় থাকে, একটি যৌগিক অব্যয়, যৌগিক অব্যয় থাকে। যৌগিক অব্যয় বলতে কি বোঝা বলতো? বেশিরভাগ ক্ষেত্রে এবং হয়, তবু হয়, যে কোনো হতে পারে, একটি মাত্র, যে কোনো, হ্যাঁ, এরকম যে কোনো একটি তোমার কাছে থাকলে সেটা দুটি পূর্ণ বাক্যের মাঝে যদি একটি যৌগিক অব্যয় থাকে এবং তাহলে কিন্তু তোমার কাছে যৌগিক হয়ে যায়। যেমন ধরো বলছি যে তুমি এসো, তুমি এসো এবং আমি যাব। এই যে এবং যোগ করলে তুমি এসো পূর্ণ বাক্য, আমি যাব পূর্ণ বাক্য, দুটি পূর্ণ বাক্যের মাঝে এবং যৌগিক অব্যয় এসেছে। তাহলে দুটি পূর্ণ বাক্যের মাঝে যদি একটি মাত্র যৌগিক অব্যয় থাকে এবং অথবা নতুবা তবু, মাত্র একটি, খেয়াল রাখবে, দুটি পূর্ণ বাক্যের মাঝে যদি একটি যৌগিক অব্যয় থাকে সেটা কিন্তু তোমার কাছে যৌগিক বাক্য হবেই। তেমনি দুটি অসম্পূর্ণ বাক্যের মাঝে যদি শব্দজোড় থাকে, যদি তবে, যে, সে, যখন তখন, দুটি শব্দজোড় দুটো থাকতে হবে।
এবং পরিপূরক হতে হবে। যদির পাশে তবেই হবে, তখন হবে না। যার সঙ্গে এই পেন্টিসটা এই খাপটি হবে, অন্য খাপ ঢোকালে হবে না। তাই যদির সঙ্গে তবে, যখন বললে তখন, এরকম কোনো শব্দজোট থাকলে তাকে আমরা জটিল বাক্য। আর সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কোনো ব্যাপারই নয়। একটি উদ্দেশ্য, একটি বিধেয় এবং একটি ক্রিয়াপদ বা খুব সংক্ষিপ্ত বাক্য বললেই সেটা তোমার কাছে হলো সরল বাক্য। আশা করি তিনটে বিষয় বুঝতে পেরেছো। আর দুটো পরিবর্তন দেখিয়ে দিচ্ছি। যেমন যদি বলি যে মেঘ করলে বৃষ্টি হয়। ধরো প্রশ্ন হলো মেঘ করলে বৃষ্টি হয়, এটা সরল বাক্য। যদি এটাকে জটিল বাক্যে করি, জটিল বাক্যে কি হবে? দুটি পরিপূরক আনো। যদি মেঘ করে, যদি তবে করো, যদি মেঘ শর্ত করো, যদি মেঘ করে তবে বৃষ্টি হয়। তাহলে আমরা যদি তবে যোগ করলাম বলে এই সিম্পল সেন্টেন্সকে আমার জটিল বাক্যে বা কমপ্লেক্সে আনা হলো। ইংরেজিতে আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স অর্থাৎ সরল থেকে জটিল আনলাম। কি করলাম? পরিপূরক শব্দ দিয়ে। এইরকম ভাবে তোমরা যদি করো, সরল করো, তাও করতে। এই একটা উদাহরণ দিয়েছি, যে গাড়ি চলছে, যে গাড়ি চলছে, যে গাড়ি চলছে, এটা প্রায় আসে চলছে, তাতে উঠতে যেও না, তাতে উঠতে যেও না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে গাড়ি চলছে, একে ছোট করলে কি হবে? চলন্ত গাড়ি। যে গাড়ি চলছে তাকে এক কথায় চলন্ত, তাকে একটি শব্দে রূপান্তর করলাম। যে গাড়ি চলছে চলন্ত, তার চলন্ত গাড়িতে, যে গাড়ি চলছে তাকে কি বললাম? চলন্ত গাড়িতে। তাতেটা বাদ দিও, এটা বাদ দিয়ে দিচ্ছ, দিয়ে কি লিখছ? উঠতে যেও না, উঠতে যেও না। তাহলে যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, তাতে বাদ দিলে যে গাড়ি চলছে চলন্ত গাড়িতে, চলন্ত গাড়িতে উঠতে যেও না। তোমার কিন্তু এটা সরল বাক্য হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে জটিল বাক্য থেকে আমরা এখানে সরল বাক্যে আনলাম, ছোট করে প্রকাশ করলাম। তাহলে আমরা রূপান্তর দেখলাম। আর এটাও তো বুঝতে পারছো যে যৌগিক কিভাবে করা হয়। ধরো যে আমি এটাকে যৌগিক করছি, তাই একই দেখালে শিখতে পারবে। মেঘ করলে বৃষ্টি হয়, যদি এটাই আমি, কারণ এটাই রূপান্তর করছি, মেঘ করলে বৃষ্টি হয়, এটাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে তুমি যৌগিক করবে। যৌগিক বাক্যে রূপান্তর করো। মেঘ করে বৃষ্টি হয়, আমি একে জটিল করেছি, তাই যৌগিক কি হবে? এবং আনতে হবে। মেঘ করেছে, একটা পূর্ণ বাক্য করো। মেঘ করেছে, মেঘ করেছে মানে কি? বাক্যটা সম্পূর্ণ, আর কিছু না বললে হবে। এবার এবং যোগ করো, এবংটা যৌগিক অব্যয়। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটাও সম্পূর্ণ। তা দুটি সম্পূর্ণ বাক্যের মাঝে এবং যৌগিক বাক্য এসেছে। তাহলে আশা করি তোমাদের শেখাতে পারলাম যে সরল জটিল যৌগিক পরিবর্তন। আর তোমাদের এই সংজ্ঞাগুলো ভালো করে করলেই বাক্য পরিবর্তনের যে গঠনগত দিক সেটা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এই পর্যায়ে কি শেখালাম বলো তোমাদের? বাক্য বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে বাচ্য পরিবর্তনের সংজ্ঞা এবং তার রূপান্তর দেখালাম। বাক্যের দুটো দিক আছে, গঠনগত এবং অর্থগত। গঠনগত দিকের ক্ষেত্রে তিনটে মাত্র বিষয়, সরল জটিল যৌগিক, তার তিনটে সংজ্ঞা এবং কিছু পরিবর্তন তোমাদের কাছে শিখিয়ে দিলাম। আসছি বা নেক্সট তোমাদের তাহলে বাক্য পরিবর্তনের গঠনগত হলো, এবার বাক্য পরিবর্তন অর্থগত। বাক্য পরিবর্তন শেষ বিষয়। অর্থগত দিক থেকে, অর্থগত প্রচুর ভাগ আছে। অর্থগত দিক, এই অর্থগত প্রচুর দিকের মধ্যে কোনগুলো তোমরা বেছে নেবে মাধ্যমিকের ক্ষেত্রে সেটা প্রথমে দেখো। বাক্যগুলো নানা ভাগের মধ্যে প্রথমে আছে অস্তর্থক, নঙ্গর্থক। নির্দেশক, নির্দেশক ফার্স্টে আছে নির্দেশক, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় আসে। নির্দেশক, নির্দেশক বাক্য কাকে বলে? এটা সংজ্ঞা আছে, কি লিখবে? যে বাক্যের বা যার দ্বারা বচন, সংখ্যা ও কারকের জ্ঞান জন্মায় তাকে নির্দেশক বলে। নির্দেশক বলে। যেমন
টি টা খানি গুলো ইত্যাদি। দেখো এটা আমরা দেখেছি অনেকে কিন্তু খাতায় ঠিক উত্তর লিখতে পারে না, ঠিক সংজ্ঞা অনেকে ভুল উত্তরও সংগ্রহ করে, যার জন্য এটা ছোটস্থ করে খুব সহজ। দেখো নির্দেশ বাক্য কাকে বলে প্রচুর পাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফার্স্টে ধরেছি, যার দ্বারা বচন সংখ্যা ও কারকের জ্ঞান জন্মায়, এটাই নিখুঁত সংজ্ঞা বা নিখুঁত ডেফিনেশন। যেমন টি টা খানি খানা ইত্যাদি। ঠিক আছে, যে কোনো শব্দের কর্তার সঙ্গে যদি টি টা খানি এবং নির্দেশ বাক্যকে আমরা জোর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে যদি আমরা জোর দিয়ে, যেমন বা খুব দুর্বল বাক্যকে সবল বাক্যে রূপান্তর করতে পারি নির্দেশকের দ্বারা। নির্দেশকের দুটো ভাগ আছে, অস্তর্থক নঙ্গর্থক। অস্তর্থক মানে হ্যাঁ বাচক। দেখো তারপরে ভাগ আছে অস্তর্থক। অস্তর্থক কাকে বলে? অস্তর্থক, অস্তর্থ বাক্য হচ্ছে হ্যাঁ সূচক, হ্যাঁ সূচক, অর্থাৎ যে বাক্যের মধ্যে হ্যাঁ বোঝায় নির্দেশকের ভাগ তাকে বলে অস্তর্থক। 3 নম্বর হচ্ছে নঙ্গর্থক। নঙ্গর্থক মানে কি? নঙ্গর্থক বাক্য মানে যে বাক্যে এটি হ্যাঁ বোঝালে, যে বাক্যে হ্যাঁ বোঝাবে তাকে আমরা ছোট্ট করে বলছি অস্তর্থ বাক্য বলবো। নঙ্গর্থ কাকে বলবে? যে বাক্যে না বোঝাবে, না বোঝাবে। ঠিক আছে, এই দুটো পরিবর্তন হয়। কিভাবে করবে দেখো, অস্তর্থ নঙ্গর্থ বা এর অপর নাম হচ্ছে সদর্থ নঙ্গর্থক বা হ্যাবাচক নাবাচক কি করে করবে। যেমন ধরো ছেলেটি মিথ্যেবাদী, ছেলেটি মিথ্যেবাদী, এটাকে আমি নাবাচক আনছি, কি করব? প্রথমে বিপরীত লিখো, ছেলেটি বিপরীত করো, বিপরীত, ফার্স্টে বিপরীত করো, একটা শব্দে বিপরীত করো। তা মিথ্যেবাদী উল্টো কি? সত্যবাদী। আগে বিপরীত করো সত্যবাদী, তারপর নাবাচক দিয়ে নয় লিখে দাও। তাহলে বিপরীত আর নয় লিখলেই তোমার নাবাচক হয়ে যাবে। দেখো ছেলেটি মিথ্যাবাদী নয়, তার মানেই ছেলেটি সত্যবাদী। তাহলে কি করে করলাম, যে তুমি যে কর্মটা আছে তাকে তুমি বিপরীত শব্দ প্রয়োগ করো আর নয় লিখে দাও, তাহলেই হয়ে যাবে। ছেলেটি মিথ্যাবাদী, ছেলেটি সত্যবাদী নয়, তার মানে কিন্তু অর্থ পরিবর্তন চলবে না, তবে তারপরে না আনতে হবে। তাই কি করে অর্থ পরিবর্তন হবে না? তোমাকে বিপরীত শব্দ করতে হবে। তাই মেয়েটি সরল, তার মানে মেয়েটি জটিল নয়। ঠিক আছে, শুধু বিপরীত শব্দ যোগ করো আর নয় লিখে দাও। ঠিক আছে, এবারে উল্টোটা হবে, নঙ্গর্থক থেকে অস্তর্থক করবে তখন কি করতে হবে? একই বিপরীত শব্দ যোগ করতে হবে। তাহলে বললাম যে মেয়েটি জটিল নয়, তা এক্ষেত্রে একই, ওই বিপরীত আর নয় তুলতে হবে। প্রথমে বিপরীত আনো, বিপরীত এনে তোমাকে নয়টাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে ছেলেটি, এই মেয়েটি বিপরীত কি হবে? সরল। জটিলের উল্টোটা সরল। ঠিক আছে, তাহলে মেয়েটি জটিল নয়, তাহলে মেয়েটি সরল হয়ে গেল, তা না উঠে গেল। আর মেয়েটি সরল মানে মেয়েটি জটিল নয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে একটু ঘুরিয়ে হয়, যেমন ধরো বললাম তোমাদের